ওয়েলকাম টু টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল। তো জানো তোমরা যে আমাদের সমস্ত আপকামিং অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ পরীক্ষাকে মাথায় রেখে কিন্তু আমাদের চ্যানেলে সমস্ত ক্লাস আনা হচ্ছে, সেটা ইংলিশের হোক, ম্যাথের হোক বা জিকের হোক। আর আমাদের শনিবার, রবিবার এবং সোমবার 3:30 থেকে থাকে ইংলিশ অবজেক্টিভ এবং 5:30 থেকে ইংলিশ ডেসক্রিপটিভ। তো আমাদের ডেসক্রিপটিভ পরীক্ষাকে মাথায় রেখে যেমন পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ আপকামিং, ডাব্লিউবিপি এসআই, কেপিএসআই সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে কিন্তু আমাদের অবজেক্টিভের পাশাপাশি ডেসক্রিপটিভ ক্লাসও স্টার্ট করা হয়েছে। এবার কারো প্রশ্ন থাকতে পারে যে এখন থেকে কেপিএসআই বা ডাব্লিউবিপিএসআই এর ডেসক্রিপটিভ কেন? দেখো, ডেসক্রিপটিভ কিন্তু একদিনের বিষয় নয়, আমাদের দীর্ঘদিন প্র্যাকটিসের মাধ্যমে ডেসক্রিপটিভ কিন্তু আয়ত্ত করতে হয়। তো আমরা যদি এখন থেকে লেখা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা পরীক্ষাতে কোশ্চেনগুলো সলভ করে আসতে পারবো না। ক্লিয়ার? তো আমাদের বেশ কিছু ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে, সেটা পিএসসি মিসলেনিয়াসের জন্য গুরুত্বপূর্ণ, ক্লার্কের জন্য, সমস্ত ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা একটা নতুন ক্লাস নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আর ট্রান্সলেশন জানো, যে কোনো ডেসক্রিপটিভ পরীক্ষায় রাজ্যের আমাদের একটা ভাইটাল পার্ট কিন্তু। আর ট্রান্সলেশনের গুরুত্ব কেন বেশি? কারণ প্রেসি বা রিপোর্ট অন্যান্য টপিকের থেকে ট্রান্সলেশনে কিন্তু আমাদের নাম্বার বেশি পাওয়া যায়। ঠিক আছে, এখানে কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব, যেটা তোমার প্রেসি এবং রিপোর্টের ক্ষেত্রে পাওয়া কিন্তু সম্ভব নয়। ক্লিয়ার? আর যারা ভাবছো যে আমাদের সাথে পেড ব্যাচে জয়েন হতে চাও, একদম গুগল মিটের মাধ্যমে সরাসরি আমাদের সাথে কথা বলার মাধ্যমে ক্লাস করতে চাও, তো আমাদের এই সদ্য আমাদের পেড ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। তো আমাদের যারা কনস্টেবল ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য বলে রাখি যে আমাদের অ্যাডমিশন ফি 699 টাকা এবং মান্থলি ফি 130 টাকা। আর আমাদের এসআই ব্যাচের অ্যাডমিশন ফি 1199 এবং মান্থলি ফি হচ্ছে 150 টাকা। তো যারা আপকামিং পরীক্ষায় নিজের একটা সিট কনফার্ম করতে চাইছো তারা কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। তো যাওয়া যাক আজকে আমাদের ট্রান্সলেশনের টপিকে। তো দেখো, আমরা ট্রান্সলেশনে যাওয়ার আগে টপিকটা ভালোভাবে পড়বো। ঠিক আছে, টপিকটা কি বলেছে আর তোমরা একটু জুম করে দেখে নেবে। ঠিক আছে, প্রথম টপিকটা কি বলেছে না, আমাদের সমগ্র পরিবেশ আমাদের জীবন এবং বেঁচে থাকার ধরনকে প্রভাবিত করে। আমাদের পরিবেশের প্রধান উপাদানগুলি হলো মানুষ, জীবজন্তু, উদ্ভিদ, মাটি, বাতাস ও জল। এই উপাদানগুলির মধ্যে সম্পর্ক বর্তমান। যখন তাদের এই সম্পর্কগুলি বিঘ্নিত হয় তখন জীবন কঠিন ও অসম্ভব হয়ে ওঠে। পরিবেশকে সুরক্ষিত রেখে মানুষ একটি সুস্বাস্থ্য ও সুখী জীবন নির্দেশ করতে পারে বা নির্ধারণ করতে পারে। বেশ, এবার ট্রান্সলেশন আমাদের সলভ করার আগে আমরা বেশ কিছু কথা জানবো, সেটা আমি প্রিভিয়াস ক্লাসেও বলেছি, এখনো বলছি, যে ট্রান্সলেশনে সবসময় আমরা ভাব ট্রান্সলেট করব, মানে মূল ভাবটা, কখনোই ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করব না। কেন? কারণ আমাদের ভাব ট্রান্সলেশনের সুবিধা হলো অনেক ক্ষেত্রে দেখবে কোনো একটা ওয়ার্ড হয়তো আমাদের কাছে পুরোপুরি অজানা, বা আমরা ওয়ার্ডটার মানে হয়তো জানতাম সেই মুহূর্তে ভুলে গেছি। তো তখন আমরা ওই ওয়ার্ডটার জন্য পুরো সেন্টেন্সটাকে বাদ দিয়ে চলে আসি, যে কারণে কিন্তু আমাদের ট্রান্সলেশনের নাম্বার কমে যায়। কিন্তু আমরা যদি ভাব ট্রান্সলেট করি সেক্ষেত্রে কি, আমরা আগের লাইন, পরের লাইন বা গোটা প্যাসেজটা পড়ার পর কিন্তু অটোমেটিক্যালি একটা ধারণা পেয়ে যাবো যে ওই লাইনটাতে কি বলতে চেয়েছে, তখন সেই ভাবটা ওই লাইনে লিখবো। ক্লিয়ার? তাহলে ট্রান্সলেশনে কি মাথায় রাখবো, যে সবসময় ভাব ট্রান্সলেট করব, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন নয়। তো দেখো, আমরা ট্রান্সলেশনের প্রথমটা সমাধান করব। প্রথমটা কি বলেছে, যে আমাদের সমগ্র পরিবেশ আমাদের জীবন এবং বেঁচে থাকার ধরনকে প্রভাবিত করে। তাহলে কি লিখবো? লিখবো আওয়ার টোটাল এনভায়রনমেন্ট, আওয়ার আওয়ার টোটাল এনভায়রনমেন্ট, আওয়ার টোটাল এনভায়রনমেন্ট, আওয়ার টোটাল এনভায়রনমেন্ট, আমাদের সমগ্র পরিবেশ কি করে না, আমাদের জীবন এবং বেঁচে থাকার ধরনকে প্রভাবিত করে। তাহলে কি লিখবো? ইনফ্লুয়েন্স আওয়ার লাইফ, ইনফ্লুয়েন্সেস আওয়ার টোটাল এনভায়রনমেন্ট, ইনফ্লুয়েন্সেস 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 আওয়ার লাইভস অ্যান্ড আওয়ার ওয়ে অফ লিভিং, অ্যান্ড আওয়ার ওয়ে of living, and our way of living।
বা আমরা এটা ঘুরিয়ে লিখতে পারি যে আওয়ার লাইভস অ্যান্ড আওয়ার ওয়ে অফ লিভিং আর ইনফ্লুয়েন্সড বাই আওয়ার এনভায়রনমেন্ট। ক্লিয়ার? তাহলে আমাদের সমগ্র এটা ইংলিশ কি হবে না, আওয়ার টোটাল এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্সেস আওয়ার লাইভস অ্যান্ড আওয়ার ওয়ে অফ লিভিং। তারপর কি বলেছে না, আমাদের পরিবেশের প্রধান উপাদানগুলি হলো মানুষ, জীবজন্তু, মাটি, উদ্ভিদ, মাটি, বাতাস এবং জল। তাহলে কি লিখবো? দ্য মেন এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট, the main elements the main elements the main elements of our environment, the main elements of our environment are কি বলেছে না, প্রথমে বলেছে মানুষ, তাহলে কি লিখবো? মেন অ্যানিমেলস, মেন, তারপর জীবজন্তু, মেন অ্যানিমালস, তারপরে কি বলেছে? উদ্ভিদ, প্ল্যান্টস, প্ল্যান্টস, তারপরে কি বলেছে? মাটি, বাতাস এবং জল। তাহলে কি লিখবো? প্ল্যান্টস, সয়েল, সয়েল, এয়ার, এয়ার অ্যান্ড ওয়াটার, অ্যান্ড ওয়াটার। তাহলে সেকেন্ড লাইনটা কি? দ্য মেন এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট আর মেন অ্যানিমালস, প্ল্যান্টস, সয়েল, এয়ার অ্যান্ড কি না ওয়াটার। তারপরে কি বলেছে? এই উপাদানগুলির মধ্যে সম্পর্ক বর্তমান। তাহলে কি লিখবো? দেয়ার আর দেয়ার আর দেয়ার আর রিলেশনশিপস, দেয়ার আর রিলেশনশিপস there are relationships among these elements, among these elements। সম্পর্ক বর্তমান মানে কি? সম্পর্ক আছে, তাই তো? তাহলে দেয়ার আর দিজ এলিমেন্টস, তাহলে দেয়ার আর রিলেশনশিপস অ্যামং দিজ এলিমেন্টস। তারপরের লাইন কি বলেছে? যখন তাদের এই সম্পর্কগুলি বিঘ্নিত হয় তখন জীবন ও কঠিন ও কি হয়ে ওঠে না, অসম্ভব হয়ে ওঠে। তাহলে কি লিখবো? when their relationships are disturbed, when their when their relationships when their relationships are disturbed, when their relationships are disturbed, যখন তাদের এই সম্পর্কগুলি বিঘ্নিত হয়, তাহলে তখন কি হয় না, যে তখন জীবন কঠিন ও অসম্ভব হয়ে ওঠে। তাহলে কি লিখবো? লাইফ বিকামস লাইফ বিকামস লাইফ বিকামস লাইফ বিকামস কি হয়ে ওঠে না, কঠিন ও অসম্ভব। তাহলে ডিফিকাল্ট ডিফিকাল্ট difficult and difficult and impossible, difficult and impossible। তাহলে যখন তাদের সম্পর্ক বিঘ্নিত হয় তখন কি হয় না, আমাদের জীবন কি হয়ে ওঠে? কঠিন এবং অসম্ভব হয়ে ওঠে। তারপরের লাইন কি বলেছে? পরিবেশকে সুরক্ষিত রেখে মানুষ একটি সুস্বাস্থ্য ও সুখী জীবন নির্দেশ করতে পারে। তাহলে কি লিখবো? যে ম্যান ক্যান এনশিওর ম্যান ক্যান মেন ক্যান মেন ক্যান এনশিওর, আমরা পরের পেজে যাব, মেন ক্যান এনশিওর men can ensure healthier men can ensure a healthier and
হ্যাপিয়ার লাইফ, হেলদিয়ার অ্যান্ড হ্যাপিয়ার লাইফ কি করে, কি করে না পরিবেশকে সুরক্ষিত রেখে, তাই তো? তাহলে কি লিখবো? বাই কিপিং দ্য এনভায়রনমেন্ট, বাই কিপিং দ্য, বাই কিপিং, বাই কিপিং দ্য, by keeping the environment, by keeping the environment safe, by keeping the environment safe। তাহলে আমরা একবার পুরোটা দেখে নিই, ঠিক আছে? তোমরা প্রত্যেককে খাতায় নোট করবে, ঠিক আছে? কি বলেছে? যে আমাদের সমগ্র পরিবেশ আমাদের জীবন এবং বেঁচে থাকার ধরনকে প্রভাবিত করে। তাহলে ফার্স্ট লাইনের ট্রান্সলেশন কি হবে? না, আওয়ার টোটাল এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্সেস আওয়ার লাইভস অ্যান্ড আওয়ার ওয়ে অফ লিভিং, বা এটাকে আমরা ঘুরিয়ে প্যাসিভ ভয়েসে লিখতে পারি যে আওয়ার লাইভস অ্যান্ড আওয়ার ওয়ে অফ লিভিং আর ইনফ্লুয়েন্সড বাই আওয়ার টোটাল এনভায়রনমেন্ট। তারপরে কি বলেছে? আমাদের পরিবেশের প্রধান উপাদানগুলি হলো মানুষ, জীবজন্তু, উদ্ভিদ, মাটি, বাতাস ও জল। তাহলে কি? দ্য মেন এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট আর মেন অ্যানিমালস, প্ল্যান্টস, সয়েল, এয়ার অ্যান্ড ওয়াটার। তারপরে কি বলেছে? যখন তাদের এই উপাদানগুলির মধ্যে সম্পর্ক বর্তমান, তাহলে কি? দেয়ার আর রিলেশনশিপস অ্যামং দিজ এলিমেন্টস। তারপরে কি না, যখন তাদের এই সম্পর্কগুলি বিঘ্নিত হয় তখন জীবন কঠিন ও অসম্ভব হয়ে ওঠে। তাহলে হোয়েন দেয়ার রিলেশনশিপস আর ডিস্টার্বড লাইফ বিকামস ডিফিকাল্ট অ্যান্ড ইম্পসিবল। তারপর কি বলেছে? না, পরিবেশকে সুরক্ষিত রেখে মানুষ একটি সুস্বাস্থ্য ও সুখী জীবন নির্দেশ করতে পারে। তাহলে মেন ক্যান এনশিওর এ কি হেলদিয়ার অ্যান্ড হ্যাপিয়ার লাইফ by keeping in the environment safe, by keeping the environment safe, তাই তো? তাহলে এই গেল আমাদের প্রথম ট্রান্সলেশন। এইবার দেখো আমরা এই ধরনের ট্রান্সলেশন প্র্যাকটিস করব, ঠিক আছে? এইবার দেখো ট্রান্সলেশন এমন একটা টপিক, এখানে কিন্তু কোনো কমন হয় না জেনারেলি, কিন্তু আমরা এত পরিমাণে প্র্যাকটিস করব, আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই ধরনের ট্রান্সলেশনের টপিক বা রিপোর্ট রাইটিং তোমরা আমাদের ডেসক্রিপটিভ ক্লাস থেকে কমন পেয়ে যাবে, এটুকু শিওর। কিন্তু ট্রান্সলেশনের কমন সেরকম ভাবে কিন্তু হয় না, কারণ র্যান্ডামলি কোন টপিক থেকে ট্রান্সলেশন তোলে। কিন্তু আমাদের কি করতে পারি? আমরা যে ট্রান্সলেশনই দেখ সেই ট্রান্সলেশনই আমরা কিন্তু লিখে আসতে পারবো। তার জন্য আমাদের কি দরকার? প্র্যাকটিস, ঠিক আছে? আর প্র্যাকটিসের জন্য আমাদের কিন্তু শনিবার, রবিবার এবং সোমবার ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু 5:30 থেকে রেগুলারলি চলতেই থাকবে, ঠিক আছে? তো আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা বন্ধুদের সাথে শেয়ার করবে, ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ভিডিওটা অবশ্যই লাইক করবে। বেশ, এবার যাওয়া যাক আমাদের নেক্সট টপিকে, ট্রান্সলেশনের আর একটা টপিক, ঠিক আছে? দেখো প্রথমে আমরা পড়বো, তোমরা একটু জুম করে পড়বে এটা, তাহলে সুবিধা হবে। কি বলেছে? পাঞ্জাবে তখন ছোট বড় অনেকগুলি রাজ্য ছিল, সকলে মিলে যদি আলেকজান্ডারের সাথে যুদ্ধ করত তাহলে কি হতো বলা যায় না, কিন্তু তা হলো না, বরং তক্ষশিলার রাজা সন্ধি করে আলেকজান্ডারের অধীনতা স্বীকার করে নিলেন। তারপরে কি বলছে? শুধুমাত্র পুরু, এটা পুরো নয়, পুরু, শুধুমাত্র পুরু, তোমরা আলেকজান্ডার আর পুরু যুদ্ধ শুনেছ, শুধুমাত্র পুরু আলেকজান্ডারের সাথে যুদ্ধ করলেন, কিন্তু তিনি পরাজিত হলেন। তবে আলেকজান্ডার তার বীরত্বে খুশি হয়ে তাকে রাজ্য ফিরিয়ে দিলেন। তাহলে আমরা এই ধরনের ট্রান্সলেশনে কিন্তু আমাদের পরীক্ষাতে এসেই থাকে, ঠিক আছে? ট্রান্সলেশনের টপিক হয় দুটো, কোনো গল্প থেকে দেয়, কোনো রিসেন্ট ঘটনা বা কোনো ঐতিহাসিক বা পুরনো ঘটনা থেকেও কিন্তু আমাদের ট্রান্সলেশন দিয়ে থাকে। তাহলে চলো শুরু করা যাক এই ট্রান্সলেশনটা। প্রথমে কি বলেছে? পাঞ্জাবে তখন ছোট বড় অনেকগুলি রাজ্য ছিল। তাহলে কি লিখবো? যে দেয়ার ওয়ার, রাজ্য মানে কি? রাজত্ব ছিল, তাই তো? তাহলে মেনি দেয়ার ওয়ার মেনি কি না, ছোট বড় অনেক রাজ্য ছিল। তাহলে কি লিখবো? মেনি স্মল অ্যান্ড লার্জ কিংডমস, মেনি স্মল অ্যান্ড অ্যান্ড লার্জ কিংডমস, লার্জ কিংডমস, লার্জ কিংডমস ইন পাঞ্জাব, লার্জ কিংডমস ইন পাঞ্জাব দেন, ইন পাঞ্জাব দেন।
তাহলে পাঞ্জাবে তখন অনেক ছোট বড় রাজ্য ছিল। তো দেয়ার ওয়ার মেনি স্মল অ্যান্ড লার্জ কিংডমস ইন পাঞ্জাব দেন। তারপরে কি বলেছে, সকলে মিলে যদি আলেকজান্ডারের সাথে যুদ্ধ করত তাহলে কি হতো বলা যায় না। তাহলে কি লিখবো, যে ইট ক্যান নট বি সেড, ইট ক্যান নট বি সেড, ইট ক্যান নট বি সেড, কি বলা যায় না, না হোয়াট উড হ্যাপেন, হোয়াট উড হোয়াট উড হ্যাপেন, কি ঘটতো বলা যায় না কখন, না ইফ, কি বলেছে, যদি সকলে মিলে আলেকজান্ডারের সাথে যুদ্ধ করতো, তাহলে হোয়াট উড হ্যাপেন ইফ দে টুগেদার ফট, ইফ দে, বা জয়েন্টলি, ইফ দে টুগেদার, if they together fought against, fought against, if they together fought against Alexander, fought against Alexander, তাহলে কি বলেছে, it cannot be said what would happen if they together fought against Alexander, তাই তো, বাকি লিখবো দে মেড কমন কজ এগেনস্ট আলেকজান্ডার, কিন্তু কি বলেছে, যে কিন্তু তা হলো না, তাহলে কি লিখবো, বাট, বাট, বাট ইট ডিড নট, বাট ইট ডিড নট হ্যাপেন, বাট ইট ডিড নট হ্যাপেন। দেখো আমরা গ্রামাটিক্যাল মিস্টেক করে বলে অনেক ক্ষেত্রে যে ডিড নট একবার ব্যবহার করেছি, দিয়ে আবার তার সরি সরি দিয়ে এখানে আবার হ্যাপেন ব্যবহার করে ফেলি, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু ডিড ব্যবহার করে একবার পাস্ট টেন্সের সেন্স নিয়ে চলে এসেছি, সেই জন্য কিন্তু এখানে আর কি করব না, না ইডি যোগ করব না। তারপর কি বলেছে, বরং তক্ষশিলার রাজা সন্ধি করে আলেকজান্ডারের কি বশ্যতা, অধীনতা স্বীকার করে নিলেন, তাহলে কি লিখবো, যে কিন্তু, বাট, but the king of, but the king of Taxila, but the king of Taxila, তোমরা পড়েছো যে তক্ষশিলা রাজা পুরু বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন, কি করব, যে মেড এ পিস উইথ আলেকজান্ডার, মেড এ, মেড এ, বা চুক্তি করে মেড এ ট্রিটি অফ পিস লিখতে পারো, মেড আ ট্রিটি, মেড আ treaty, T-R-E-A-T-Y, made a treaty of peace, made a treaty of peace with Alexander, made a peace of treaty with Alexander, আর কি বলেছে, তিনি তার বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন, তাই তো, তাহলে কি লিখবো, and acknowledged, and acknowledged, and acknowledged his, দেখো বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন, অধীনতা স্বীকার করে নিয়েছিলেন, এখানে অনেকজন দেখবে অধীনতা শব্দটা ভুলে যাব, ঠিক আছে, বা অনেকে লিখতে পারবো না। অধীনতার ক্ষেত্রে কি করব, তিনি স্বীকার করেছিলেন কি, তার ব্যর্থতা স্বীকার করেছিলেন, তো তবেই তো তিনি তার অধীনতাটা স্বীকার করে, তার অধীনে কেন এসেছিলেন, তিনি তার ব্যর্থ হয়েছিলেন সেই ব্যর্থতার স্বীকার করে, তাই তো। তাহলে কি লিখবো, যে বাট the king of Taxila made a treaty of peace with Alexander and acknowledged his defeat, তার পরাজয় স্বীকার করে নিয়েছিলেন, তাই তো, acknowledged হিজ ডিফিট, তাহলে তার পরাজয় স্বীকার করে নিয়েছিলেন। তারপরে কি বলেছে, না শুধুমাত্র পুরু আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ করলেন, তাহলে কি লিখবো, যে দা ওনলি, only the king, only the king, ফোরাস, তোমরা শুনেছ পুরু বানানটা PURU নয় কিন্তু, ফোরাস কি ফট এগেনস্ট, ফট, fought against, fought against Alexander, fought against Alexander, তাহলে কি, না শুধুমাত্র পুরু আলেকজান্ডারের বিরুদ্ধে
যুদ্ধ করেছিলেন, কিন্তু তারপরে কি বলেছে কিন্তু তিনি পরাজিত হলেন। তাহলে কি লিখবো এগেনস্ট আলেকজান্ডার, পূর্ণচ্ছেদে না দিয়ে লিখবো বাট হি ওয়াজ but he was defeated but he was defeated। তাহলে শুধুমাত্র কি পুরু তার সাথে যুদ্ধ করেছিলেন কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন। তারপরে কি লিখবো না তবে আলেকজান্ডার তার বীরত্বে খুশি হয়ে তাকে রাজ্য ফিরিয়ে দিলেন। তাহলে কি লিখবো নেক্সট পেজে লিখবো এটা আমরা, তাহলে বাট বাট আলেকজান্ডার Alexander restored him Alexander restored him to his kingdom কি হয়ে তার বীরত্বে খুশি হয়ে, তাই তো, কিংডম after being mesmerized by his valor, মানে তার পরাক্রম মানে আলেকজান্ডারের মতো রাজার সঙ্গে যুদ্ধ করা, তার পরাক্রম দেখে আলেকজান্ডার কি খুশি হয়েছিলেন এবং কি করেছিলেন না খুশি হয়ে তাকে তার রাজ্য আবার ফিরিয়ে দিয়েছিলেন। তাহলে পুরো ট্রান্সলেশনটা একবার দেখে নেওয়া যাক। প্রথম লাইনটা কি বলেছে না পাঞ্জাবে তখন অনেক ছোট বড় রাজ্য ছিল, ছোট বড় অনেকগুলি রাজ্য ছিল। তাহলে দেয়ার ওয়ার মেনি স্মল অ্যান্ড লার্জ কিংডমস ইন পাঞ্জাব দেন দেয়ার ওয়ার মেনি স্মল অ্যান্ড লার্জ কিংডমস ইন পাঞ্জাব। তারপর কি বলছে সকলে মিলে যদি আলেকজান্ডারের সাথে যুদ্ধ করতো তাহলে কি হতো বলা যায় না। তাহলে দেখো আমরা বলেছিলাম আগের ক্লাসে যে যখন এরকম সেন্টেন্স থাকবে না আমরা সেন্টেন্সের অর্ডারটা চেঞ্জ করব, মানে শেষ থেকে শুরু করব, তাই বলে মানে যেন চেঞ্জ না হয়। তাহলে কি ইট ক্যান নট বি সেড হোয়াট উড হ্যাপেন ইফ দে টুগেদার ফট এগেনস্ট আলেকজান্ডার। তারপরে কি বলছে কিন্তু তা হলো না, বাট ইট ডিডন্ট হ্যাপেন, কিন্তু এটা ঘটলো না বা হলো না। তারপরে কি তক্ষশিলার রাজা সন্ধি করে আলেকজান্ডারের অধীনতা স্বীকার করে নিলেন। তাহলে কি লিখবো না বাট দ্য কিং অফ টাক্সিলা মেড এ ট্রিটি অফ পিস উইথ আলেকজান্ডার অ্যান্ড অ্যাকনলেজড হিজ ডিফিট। তারপরে কি বলেছে শুধুমাত্র পুরু আলেকজান্ডারের সাথে যুদ্ধ করলেন। তাহলে কি অনলি দ্য কিং পোরাস বা দ্য অনলি কিং পোরাস ফট এগেনস্ট আলেকজান্ডার। এটা না লিখে লিখতে পারি যে দ্য অনলি কিং কমা দিয়ে পোরাস ফট এগেনস্ট আলেকজান্ডার, এটাও লিখতে পারি। তাহলে অনলি দ্য কিং পোরাস ফট এগেনস্ট আলেকজান্ডার, কিন্তু তিনি পরাজিত হলেন, বাট হি ওয়াজ ডিফিটেড। তারপরে কি বলেছে তবে আলেকজান্ডার তার বীরত্বে খুশি হয়ে তাকে রাজ্য ফিরিয়ে দিলেন। সেটা কি বলেছে বাট আলেকজান্ডার রেস্টোর্ড হিম টু হিজ কিংডম আফটার বিং মেসমারাইজড বাই হিজ ভ্যালার। ঠিক আছে, তো এই ছিল আমাদের ট্রান্সলেশন দুটো। এইবার আমাদের নেক্সট ক্লাসে কিন্তু আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে ডেসক্রিপটিভে কিন্তু কারেন্ট টপিক খুব গুরুত্বপূর্ণ। কারেন্ট টপিক কিসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় প্রেসিও কিন্তু আমাদের কোনো কারেন্ট টপিক থেকে দিয়ে দেয়, সেটা অন্যরকম ভাবে লিখে। তো যারা রিপোর্ট নিয়ে ভয় করছো তাদেরকে বলি আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি কারেন্ট টপিকের উপর শুরু করে একদম অন্যান্য যেগুলো গতানুগতিক টপিক সব ধরনের রিপোর্ট কিন্তু আমাদের লেখা হচ্ছে। ঠিক আছে, তার পাশাপাশি ট্রান্সলেশন প্রেসিড দুটো ক্লাসই আমাদের চলছে। ঠিক আছে, আর একবার ক্লাসের টাইমিংটা বলে দিই, সেটা হচ্ছে শনিবার, রবিবার এবং সোমবার আমাদের 3:30 থেকে হচ্ছে অবজেক্টিভ ক্লাস, আর 5:30 থেকে হচ্ছে ডেসক্রিপটিভ ক্লাস। তো যারা ডেসক্রিপটিভে পিএসসি মিসলেনিয়াস বা ডাব্লিউপি কেপি এসআই পিএসসি ক্লার্কশিপ দিতে চাও তারা আমাদের এই ক্লাসগুলো অবশ্যই দেখবে। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ভাবছো সরাসরি আমাদের সাথে গুগল মিটের মাধ্যমে প্রিপারেশন নিতে চাও নিজের বক্তব্য শেয়ার করার মাধ্যমে, তাদেরকে বলে রাখি আমাদের কিন্তু এই পেড ব্যাচ সদ্য শুরু হয়েছে, এখনো কিন্তু অ্যাডমিশন চলছে। ঠিক আছে, আমাদের সিট সংখ্যা কিন্তু খুব সীমিত। তো যারা কনস্টেবল ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাদের জন্য অ্যাডমিশন ফি হচ্ছে 699 টাকা এবং মান্থলি ফি 130 টাকা। আর যারা ডেসক্রিপটিভ বা এসআই ব্যাচে প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য অ্যাডমিশন ফি হচ্ছে 1199 টাকা এবং মান্থলি ফি হচ্ছে 150 টাকা।
তাহলে দেখা হচ্ছে আবার পরের ক্লাসে কোনো কারেন্ট টপিক নিয়ে ডেসক্রিপটিভের, যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।